নমস্কার চতুর্থ শ্রেণীর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গদ্য করাবো বলে এসেছি। আজকের ভিডিওটা গদ্যের জন্য। তোমরা এতদিন তো নবযুগ সাহিত্য থেকে পড়েছো, আজকে বিচিত্র পাঠ থেকে তোমাদের একটি গদ্য করাবো। তোমাদের আমি বাঙালি তথা ভারতীয় একজন বিজ্ঞানীর কথা পড়াবো, যার খ্যাতি শুধুমাত্র ভারতবর্ষে সীমাবদ্ধ ছিল না, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী ছিলেন। সারা পৃথিবীর লোক তাকে চিনত। রসায়ন শাস্ত্র বা রসায়ন বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য ছিল। তার নাম হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়। বিচিত্র পাঠের বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র পাঠটি আজকে আমরা পড়ব, তোমরা আমার সঙ্গে পড়বে। প্রথমে আমি পাঠটি সরব পাঠ করব, চেঁচিয়ে পড়ব, আর পড়তে পড়তে আমরা মানেগুলো বুঝে নেব। প্রফুল্লচন্দ্র ছিলেন দেশপ্রেমিক বিজ্ঞানী। দেশের পরাধীনতায় সব সময় মনে ব্যথা পেতেন। দুর্ভিক্ষ ও বন্যায় দুর্গত মানুষদের পাশে গিয়ে দাঁড়াতেন। ইংরেজি সাহিত্য ভালোবাসতেন। বিশেষ প্রিয় ছিল শেক্সপিয়ারের রচনা। বাংলা ভাষায় যাতে বিজ্ঞান বিষয় পড়াশোনা করা যায় তার জন্য বিশেষ চেষ্টা করেছিলেন। তিনি নিজের দেশকে মানে ভারতবর্ষকে তিনি ভীষণ ভালোবাসতেন। তিনি দেশপ্রেমিক ছিলেন, দেশপ্রেমিক বিজ্ঞানী ছিলেন, যার জন্যে তিনি যখন ছিলেন তখন তো দেশ স্বাধীন হয়নি। তাই তিনি দেশের পরাধীনতায়, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ছাপার ভুল আছে, ওটা হবে পরাধীনতায় তিনি সব সময় মনে কষ্ট পেতেন, ব্যথা পেতেন। দুর্ভিক্ষ মানে কাকে বলে না, ভিক্ষার অভাব, মানে ভীষণ খাদ্যের অভাব, খাবারের ভীষণ অভাব, এতটাই অভাব যে ভিখারিকে ভিক্ষাও দেওয়া যাচ্ছে না। সেই রকম অবস্থায় বা বন্যায়, প্রচন্ড বৃষ্টিতে সারা দেশ ভেসে যাচ্ছে, এই রকম সময় যেসব মানুষরা কষ্ট পেত তিনি তাদের নানাভাবে সাহায্য করতেন, তাদের পাশে গিয়ে দাঁড়াতেন। বিজ্ঞানী বলে তার যে সাহিত্যের রুচি ছিল না তা নয়, তিনি ইংরেজি সাহিত্য পড়তে ভালোবাসতেন। শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের সব থেকে নামী যিনি সাহিত্যিক, সেই শেক্সপিয়ারের রচনা তিনি পড়তে ভালোবাসতেন। আর সবসময় তাই তিনি চাইতেন যে বিজ্ঞান পড়ানো হোক বাংলা ভাষায়, মাতৃভাষায় তিনি বিজ্ঞানের শিক্ষাদান করতে চাইতেন। এখনকার বাংলাদেশের খুলনা জেলার রারুলি গ্রামে 1861 খ্রিস্টাব্দের 2 আগস্ট তারিখে প্রফুল্লচন্দ্রের জন্ম হয়। তার বাবার নাম ছিল হরিশচন্দ্র রায়, মার নাম ভুবন মোহিনী দেবী। 4 বছর বয়সে প্রফুল্লচন্দ্রের হাতেখড়ি হয় এবং গ্রামের গুরুমশায়ের পাঠশালায় তিনি লেখাপড়া শুরু করেন। তোমাদেরও হয়তো অনেকের হাতেখড়ি হয়েছে সরস্বতী পুজোর দিন, তাই না? হাতে একটা চক ধরিয়ে দেওয়া হয়, সেই চকটা দিয়ে পুরোহিত মশাই ক বা অ লেখান, তাই না? তাকে বলে হাতেখড়ি। মানে প্রথম শিশু যখন লিখতে শেখে তখন তার একটা মানে পুজো মতো করিয়ে লেখাটা শুরু করানো হয়, তাকে বলে হাতেখড়ি। তারপরে সেই হাতেখড়ির পরে তিনি গ্রামের গুরুমশায়ের পাঠশালায় গিয়ে লেখাপড়া শুরু করেন। ছেলেবেলায় স্কুলের পাঠ্য বই পড়ে তার মন ভরত না। হাতের কাছে যে বই তিনি পেতেন তাই পড়ে শেষ করতেন। যখন তার বয়স মাত্র 12 বছর তখন থেকেই ভোর রাতে উঠে আপন মনে বসে বই পড়তেন। তার এত নেশা ছিল বই পড়ার, এত ভালোবাসতেন বই পড়তে যে শুধুমাত্র স্কুলের পাঠ্য বইয়েই তার মন ভরত না, তিনি ভোর রাত্রে উঠে নানা ধরনের বই পড়তেন। বই পড়া ছিল তার নেশা, আর সারা জীবন এই নেশা তার ছিল। উচ্চশিক্ষা লাভের জন্য প্রফুল্লচন্দ্র বিলেত যান। বিলেত মানে কি? ইংল্যান্ডের জানান। স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করেন। তারপর ওই বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি ও হোপ পুরস্কার লাভ করেন। তোমরা যখন পড়াশোনা আরো এগিয়ে নিয়ে যাবে, আরো উঁচুতে উঠবে, তখন বিএ, বিএসসি, বিকম বা এমএ, এমএসসি, এমকম এরকম নানা ধরনের আরো উচ্চশিক্ষা স্তরগুলোকে জানবে। এখন তোমরা ছোট আছো, তাই এটুকুই জানো যে তিনি কি পাশ করেছিলেন। বিএসসি, তারপর ওই বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি
এবং হোপ পুরস্কার লাভ করেন। দেশে ফিরে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করেন। অধ্যাপনা মানে ছাত্রদের পড়ানো। তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াতে শুরু করেন। ছাত্র পড়ানোর সঙ্গে সঙ্গে গবেষণাও করেন। তোমরা তো জানো বিজ্ঞানে নানান রকম গবেষণা হয়, গবেষণা করে করেই তো বিজ্ঞানের নানা আবিষ্কারগুলো হয়। তিনি একদিকে পড়াচ্ছেন আর তার সঙ্গে সঙ্গে তার গবেষণাটাকেও চালিয়ে যাচ্ছেন। দুটোই করছেন প্রেসিডেন্সি কলেজ। স্কুল ছাত্রছাত্রীদের তিনি নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসতেন। তাদের যেমন আদর করতেন, তেমনি ভুল ত্রুটির জন্য আবার ভর্ৎসনাও করতেন। ভর্ৎসনা করতেন মানে বকাবকি করতেন, বকুনি দিতেন বা ধমক দিতেন, এরকম। কিন্তু নিজের সন্তানের মতো আবার তাদের ভালোবাসতেন। গরিব ছাত্রদের তিনি নানাভাবে সাহায্য করতেন। ছাত্রছাত্রীরাও তাকে পিতার মতো শ্রদ্ধা করত, গুরুর মতো ভক্তি করত। শুধু যে তিনি ভালোবাসতেন তা নয়, ছাত্রছাত্রীরাও তাকে যত ভালোবাসত ততটাই ভক্তি শ্রদ্ধা করত। বাবুয়ানার উপর প্রফুল্লচন্দ্র ছিলেন হাড়ে হাড়ে চটা। যারা বেহিসেবি খরচ করে তাদের তিনি দু চোখে দেখতে পারতেন না। তিনি বলতেন, যে দেশে লোক পেট ভরে খেতে পায় না সে দেশে প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা মস্ত বড় অপরাধ। বাবুয়ানা করা মানে অকারণে টাকা খরচ করা, মানে টাকা নষ্ট করা, অপচয় করা। প্রয়োজনের জন্য না, অপচয় করার জন্য টাকা খরচ করাকে বলে বাবুয়ানা করা, বিলাসিতা করা। বাবুয়ানার আরেকটা হচ্ছে বিলাসিতা করা। ভীষণ রাগ করতেন তিনি। তিনি বলতেন যে আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি কোটি লোক খেতে পায় না, আর সেখানে এই বাবুয়ানা করা বা অকারণে টাকা পয়সা নষ্ট করা কখনো শোভা পায় না, মস্ত বড় অপরাধ এটা। বাঙালি ছেলেরা পরীক্ষায় পাশ করে চাকরির খোঁজে ঘোরে। একটা চাকরি না পেলে মনে করে জীবনটা নষ্ট হয়ে গেল। প্রফুল্লচন্দ্র এটা একেবারেই পছন্দ করতেন না। তিনি বলতেন, সবাই মিলে চাকরি খুঁজলে অত চাকরি কোথায় পাওয়া যাবে। তাই তিনি চাকরির আশা ছেড়ে ব্যবসা করতে উপদেশ দিতেন ছেলেদের। বাঙালি ছেলেদের একটা ছিল যে, বাঙালিরা এখনো অনেক ক্ষেত্রেই তাই করে থাকে, যে পরীক্ষায় একটার পর একটা পরীক্ষায় পাশ করার পর তারা চাকরি খোঁজে। গুজরাটিরা যেরকম বা মারোয়াড়িরা যেরকম ব্যবসা করতে ভালোবাসে, বাঙালিরা কিন্তু চাকরিটাই বেশি ভালোবাসে করতে। বাঙালিরাও ব্যবসা করছে ঠিকই, অনেকেই ব্যবসা করে, কিন্তু বেশিরভাগ বাঙালি দেখবে ব্যবসার থেকে বেশি চাকরি পাওয়াটাকে শ্রেয় বলে মনে করে, মানে চাকরি করতে ভালোবাসে। প্রফুল্লচন্দ্র বলতেন যে এত এত লক্ষ লক্ষ ছেলে পাশ করে বেরোচ্ছে, সবাই যদি চাকরি খোঁজে এত চাকরি কোথায়। তিনি বলতেন যে ব্যবসা করো, নিজেরা স্বাধীনভাবে ব্যবসা করো। ছেলেদের তিনি এই উপদেশ দিতেন। তিনি নিজে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস নামে একটি কারখানা স্থাপন করেছিলেন। প্রথম দিকে এই কারখানায় তিনি কুলির মতো খাটতেন, মানে কুলির মতো মানে প্রায় শ্রমিকের মতো খাটতেন, প্রচন্ড খাটতেন তিনি। কায়িক পরিশ্রমকে তিনি কখনো ছোট কাজ মনে করতেন না। কায়িক মানে শারীরিক, দৈহিক, যেটা আমরা শরীর দিয়ে করি। হয়তো বস্তা বস্তা মাল তুলতেন, জিনিসগুলো তার কারখানায় জিনিসগুলো তৈরি হলো, তারপরে সেগুলোকে হয়তো তিনি লরিতে তুলে দিতেন। এই কাজগুলো তিনি করতেন। মানে এতটাই তিনি নিজের কারখানাকে ভালোবাসতেন এবং পরিশ্রম করাকে তিনি কখনো ছোট কাজ বলে মনে করতেন না। প্রফুল্লচন্দ্রের স্বভাব ছিল সময়ের কাজ সময় করা। তিনি সময় মতো ক্লাসে গিয়ে ছাত্রদের পড়াতেন। সভা সমিতিতে যেতে হলে ঠিক সময় মতো হাজির হতেন। যে কোনো কাজ আগে নিজে করে তারপর ছাত্রদের তা করতে উপদেশ দিতেন। সারা জীবন সহজ ও সরলভাবে জীবনযাপন করে শেষ বয়সে প্রফুল্লচন্দ্র তার সঞ্চিত অর্থের বেশিরভাগটাই সৎ কাজে দান করে যান। তিনি যতটুকু উনি সঞ্চয় করেছিলেন জীবনে, সবটুকু উনি, মানে অধিকাংশই উনি সৎ কাজে, দেশের কাজে বা দেশের ভালো হোক এরকম কাজে তিনি দান করে গেছিলেন। কলকাতার বিজ্ঞান কলেজের যে ছোট ঘরটিতে তিনি থাকতেন, সেই ঘরে প্রফুল্লচন্দ্র জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়েছেন। 1944 সালে 16 জুন ওই ঘরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আচ্ছা, এবার আমরা আবার প্রথম পাতায় যাই।
প্রথম পাতায় দেখো ব্যবসা কথাটা, মানে প্রথম পাতায় না, প্রেসিডেন্সি কলেজ বানানটা যখন তোমরা বাড়িতে অভ্যাস করবে না, দন্ত নয় শয়টা যেভাবে বইয়ে দেওয়া রয়েছে সেভাবে কিন্তু লিখবে না। তোমরা বলেছি না তোমাদের যে অনেক সময় ছাপার অক্ষরে যেভাবে যুক্তাক্ষরটা লেখা হয় আমরা সেভাবে লিখি না। এইটা দেখো ভালো করে, এই দন্ত নয় শয়টা আমরা ঠিক এইভাবে লিখব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমি তোমাদের জানাবো, সেটা হচ্ছে আরেকবার দেখে নাও। আচ্ছা, এবার তোমাদের আরেকটা জিনিস আমি জানাবো, সেটা হচ্ছে এই যে প্রফুল্লচন্দ্রের যে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস, এর নানা রকম দ্রব্য আমরা নিজেরাও ব্যবহার করি। তা যেমন ধরো তোমাদের কালমেঘের টনিক আমরা খাই না, ভীষণ তেতো কিন্তু পেটের পক্ষে ভালো। এই কালমেঘ টনিক তোমাদের মধ্যে অনেকে খেয়েছো। বাড়িতে হয়তো হজমের প্রবলেম হচ্ছে কারুর, তখন দেখবে জোয়ানের জল, যেটাকে অ্যাকোয়াটাইকোটিস তার নাম, সেই জোয়ানের জল, কালমেঘের টনিক, এগুলো হচ্ছে সব বেঙ্গল কেমিক্যালের উৎপাদিত দ্রব্য। বা যে ফিনাইল যে আমরা ব্যবহার করি, সেই ফিনাইলও কিন্তু বেঙ্গল কেমিক্যালের তৈরি। ব্লিচিং পাউডার, যে দেখবে নর্দমা টর্দমাতে সাদা একটা পাউডার দেওয়া হয়, গন্ধটা একদমই ভালো না, সেই ব্লিচিং পাউডার হচ্ছে বেঙ্গল কেমিক্যালের তৈরি। এরকম নানান রকম দ্রব্যাদি ওরা তৈরি করে। তাছাড়া খুব সুন্দর গন্ধওয়ালা মাথার তেল ক্যান্থারাইডিন, সেটাও বেঙ্গল কেমিক্যালের তৈরি। আচ্ছা, তোমরা একটা বানান একটু প্লিজ ঠিক করে নাও, সেটা আমি তোমাদের বলছি। ব্যবসা বানানটা এখানে বয়জফলা আকার দেওয়া আছে, এই দ্বিতীয় পাতায় বয়জফলা আকার দেওয়া আছে। তোমরা এই বানানটা লিখবে শুধু বয়জফলা দিয়ে, ঠিক আছে? আর একদম প্রথম লাইনে দেখো পরাধিতায় লেখা আছে, ভুলবশত ওটা লেখা হয়েছে পরাধিতায়। ওটাও আমি তোমাদের লিখে দিচ্ছি, ওটাও হবে পরাধীনতায়। এই বানানটা একটু দেখে ঠিক করে নেবে, পরাধীনতায়। দেখে নাও। এবার যেটা আমি তোমাদের নবযুগ, তোমাদের বিচিত্র পাঠের তৃতীয় পাতার দেখো পরের দিকে অনেক শব্দের অর্থ দেওয়া রয়েছে, তো কিছু শব্দের অর্থ তোমাদের দেওয়া নেই, সেটা আমি লিখে এনেছি, তোমরা একটু দেখে নাও। এটা এক হচ্ছে দুর্ভিক্ষ মানে হচ্ছে ভিক্ষার অভাব, মানে ব্যাপক খাদ্যাভাব বা ভীষণ খাবারের অভাব। এতটাই খাবারের অভাব যে ভিখারিকে আমরা ভিক্ষাও দিতে পারছি না, এরকম অবস্থা। দুর্গত মানে যারা বিপদে পড়েছে, বিপদগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত বা বিপন্ন, একই মানে। উচ্চশিক্ষা মানে হচ্ছে ধাপে ধাপে লেখাপড়াকে এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে? তোমরাও যেরকম 4 থেকে 5 থেকে 6, তারপর 10-এর পরে আবার তোমরা উচ্চ মাধ্যমিক 11-12 হবে, ধীরে ধীরে তোমাদের পড়াশোনাটা এগিয়ে যাচ্ছে, তাকে তবে ক্রমশ তোমরা যে যা পড়বে সেটাকে বলে উচ্চশিক্ষা, পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া বা বাড়িয়ে নিয়ে যাওয়া। আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। তোমাদের বানানগুলো সমস্ত তোমরা খুব ভালো করে তলায় প্রথমে দাগ দিয়ে নেবে, তারপরে বানানগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, পেছনের শব্দার্থগুলো পড়বে। আর এই যে পেছনে যে শব্দার্থ আমি লিখেছি সেই শব্দার্থটাও কিন্তু পড়বে আর পুরো গল্পটা ভালোভাবে পড়বে। আমি এর পরের সপ্তাহে বা আগামী সপ্তাহে তোমাদের আরেকটা ভিডিও আমি পাঠাবো, সেটাতে তোমাদের সব প্রশ্নোত্তরগুলো দেওয়া থাকবে, প্রশ্নগুলো দেওয়া থাকবে। কিছু কিছু প্রশ্ন তোমরা নিজেরাই লিখতে পারবে, কিছু কিছু প্রশ্নের আলোচনা আমি করে দেবো। আজকে আমাদের পড়া এখানেই শেষ হলো। সবাই ভালো থেকো।